পদ্মজা পর্ব ৬০। লেখিকা ইলমা বেহরোজ। আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন। ঘুম ভাঙতেই পদ্মজা হকচকিয়ে যায়। চোখের সামনে সব কালো, কালো রং ব্যতীত কিছুই নেই। ঘোর অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। পদ্মজা চোখ কুচলে আবার তাকায়। না, কিছুই পরিবর্তন হয়নি, সব কিছু কালো। বিকেলে সে বৈঠকখানার সোফায় শুয়ে শুয়ে বই পড়ছিল। তারপর নিজের অজান্তেই ঘুমিয়ে পড়ে, আর ঘুম ভাঙতেই দেখছে সব অন্ধকার। পদ্মজা অন্ধকারে হাতড়ে বেড়ায় দেয়ালের সুইচ। তখন সিঁড়ি ভেঙে নেমে আসে একটা আলো। আলোয় ভেসে ওঠে আমিরের মুখ। পদ্মজা দেয়াল থেকে হাত সরিয়ে সেদিকে তাকিয়ে থাকে। আমির পদ্মজার চেয়ে 2 হাত দূরে এসে দাঁড়ালো। তার দৃষ্টি আবেগপ্রবল। পদ্মজার হৃদস্পন্দন থমকে যায়। কাঁচুমাচু হয়ে প্রশ্ন করল, আপনি সব বাতি নিভিয়েছেন? আমির জবাব না দিয়ে হাত থাকা সুন্দর কাঁচের হারিকেনটি পাশে রাখলো। তারপর পদ্মজা কিছু বুঝে ওঠার আগে পদ্মজাকে কোলে তুলে নিল। পদ্মজা আমতা আমতা করে শুধু বলতে পারলো, এই কি কি? আমির তাদের নিজস্ব ঘরে নিয়ে আসে পদ্মজাকে। পদ্মজা ঘর দেখে অবাক হয়। ঘরের চারিদিকে অদ্ভুত সুন্দর কাঁচের ছোট হারিকেন, আর মাঝে এক ঝুড়ি পদ্মফুল। সময়টা শরৎকাল। দিনের বেলা শরতের সাদা মেঘ নীল আকাশে পাল তুলে ছবির মতো ঝকঝকে সুন্দর করে তুলে আকাশ। কমে এসেছে যখন তখন বৃষ্টির জ্বালাতন। সময় বিল ঝিল ঝাঁপিয়ে শাপলা আর পদ্ম ফোটার। এত পদ্মফুল দেখে মনে হচ্ছে বড় এক বিলের সব পদ্মফুল তুলে নিয়ে এসেছে আমির। পদ্মজা প্রশ্ন করার পূর্বে আমির পিছন থেকে 2 হাতে পদ্মজার কোমর জড়িয়ে ধরে বলল, মনে আছে প্রথম রাতে বলেছিলাম একদিন পদ্মফুল দিয়ে আমার পদ্মাবতীকে সাজাবো? সময়টা নিয়ে এসেছি, দেখো তাকিয়ে। পদ্মজা ঝুড়িভর্তি পদ্মফুলগুলো দিকে তাকায়। তার চোখ দুটি জলে ছলছল করে ওঠে। ঘাড় ঘুরিয়ে আমিরের দিকে চেয়ে আবেগমাখা কণ্ঠে বলল, সে কথাটাও মনে রেখেছেন? উত্তরে আমির হেসেছিল। প্রথম রাতের চেয়ে কোনো অংশে কম সুন্দর ছিল না সেই রাত। পদ্মজা সেজেছিল পদ্মফুল দিয়ে, স্বামীর যত্ন করে সাজিয়েছিল। সময়টা আরও সুন্দর করে তুলতে প্রকৃতি দিয়েছিল মৃদু শীতল বাতাস। জানালা দিয়ে প্রবেশ করে বাতাসের দাপটে পদ্মজার ঘুম ছুটে যায়। সে ধরফড়িয়ে উঠে বসে, হাত বাড়িয়ে আমিরকে খোঁজে। নেই, বিছানায় খালি। আবার সে পুরানো দিনের আরেকটি সুন্দর মুহূর্ত স্বপ্ন দেখেছে। তার চোখ দুটি জলে ভরে ওঠে। আজ 5 দিন আমির নেই, তার কাছে তার স্বামী নেই, কোনো এক অজানা জায়গায় বন্দি হয়ে আছে। পদ্মজা এক হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। বালিশের উপর থাকা আমিরের শার্টটা হাতে নিয়ে চুমু খেলো। তারপর চোখ দুটি আবার ভিজে ওঠে। সেদিন রিদওয়ান খলিল মুজিদ দ্বারা আহত হওয়ার পর তাকে ওখান থেকে কে এনেছে সে জানে না। চোখ খুলে ফরিনাকে দেখেছিল। তিনি ডুকরে কেঁদেছেন আর চোখের জল মুছেছেন। লতিফাকে জিজ্ঞাসা করে পদ্মজা জানতে পারে সময়টা দুপুর। সর্বাঙ্গে তখন বিষধর ব্যথা, ওঠার শক্তিটুকু নেই। গলার ব্যথা একটু বেশিই ছিল। প্রথমে তার মাথায় আসে আমিরের কথা। রাতের ঘরটা মনে পড়তেই বুঝে যায় এভাবে যে এদের সাথে থাকতে পারবে না। তাকে তার মায়ের মতো শক্ত হতে হবে, সময় সুযোগ বুঝে কাজ করতে হবে। ফরিনা আদর করে খাইয়ে দেন। তিনি পদ্মজার উপর কড়া নির্মম অত্যাচার আটকাতে পারেননি বলে বারবার ক্ষমাও চেয়েছেন। তিনি নাকি চেষ্টা করেছিলেন, কীরকম চেষ্টা করেছেন সেটা বলেননি। পদ্মজা জিজ্ঞাসাও করেননি। এরপর পদ্মজা কাঁপা হাতে পূর্ণাকে চিঠি লেখে ফরিনার হাতে দেয়। তিনি যেন মগাকে দিয়ে দেন। তারপরের দিনগুলো চুপচাপ কাটিয়ে দেয় পদ্মজা। আমিরের শোকে ভেতরে ভেতরে ঝড় বইলেও সামনে সে নিশ্চুপ থেকেছে। সুস্থ হওয়াটা আসল, নয়তো কাজের কাজ কিছুই হইব না। উল্টে নর্দমার কীটগুলো হাতে মরতে হবে। আমিরের জন্য দোয়াই 2 হাত তুলে অঝরে কেঁদেছে, যেন আমির ভালো থাকে আর তার কাছে ফিরে আসে। খুব মনে পড়ে মানুষটাকে। হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করে পদ্মজা আমিরের শার্ট বুকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠল। ফরিনা এসে দাঁড়ায় দরজার সামনে। কেউ একজন দরজার সামনে দাঁড়িয়ে আছে। খেয়াল হতেই পদ্মজা হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে তাকালো। ফরিনা ঘরের প্রবেশ করেন। গায়ে সাদা খয়েরি মিশ্রণের শাল। পদ্মজা আমিরের শার্ট বালিশের উপর রেখে বলল, আসরের আজান পড়েছে আম্মা। মৃদুল অন্দরমহলের সদর দরজায় দাঁড়িয়ে চেঁচাচ্ছে। তাকে মদন কিছুতেই অন্দরমহলে ঢুকতে দিচ্ছে না। গত 4 দিন ধরে সে চেষ্টা করছে অন্দরমহলে ঢোকার। গত 3 দিন ভুড়িওয়ালা একজন ঢুকতে দিত না, এখন দিচ্ছে না মদন। মাথায় ব্যান্ডেজ নিয়ে সে মৃদুলের সাথে তর্ক করছে।
মৃদুল বলছে দুলাভাই ঢুকতে দেন কইতাছি। সমস্যাটা কি তা ঢুকলে? সেটাই তো বুঝতেছি না। দেহ মৃদুল মিয়া, এইটা আমার কথা না, মুজিদ চাচারা কথা। উনি কইছে বাড়ির ভিতরে নতুন কাউরে ঢুকতে দিবা না। আমি তো আত্মীয় নাকি? আমার সাথে এমন করা হইতেছে কেন? আগে তো ঠিকই ঢুকতে দিতা, এখন দেয় না কেন? এইটা তো আমি জানি না। সরেন কইতাছি, নইলে ওই যে গাছের মোড়াটা ওইরা দিয়ে আবার মাথাটা ফাটাইয়া দিব। একবার মাছরে আপাই, এখন আমি মারাবো। এইটাই করো। তবুও আমি চাচার কথা অমান্য করতে পারতাম না। আরাম আমার কিন্তু আবার কিন্তু কইলাম, রাগ উঠতাছে, মাটির তলায় গাড়াইয়া দিব। মিয়া ভাই, তুমি আমারে যা ইচ্ছা করায় লাও। আমি মৃদুলের মাথা বরাবর চড়া হুট করে খুন করার মতো রাগ চেপে যায় মাথায়। সে মদনের গলা চেপে ধরে। মদন কাঁদতে থাকলো। আলো কান্নাই শুরু করে। আলোর কান্না শুনে খলিল বেরিয়ে আসে ঘর থেকে। সদর দরজায় সামনে এসে দৃশ্য দেখে তিনি দৌড়ে আসেন। মৃদুলকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন। হুঙ্কার ছাড়েন, তোমার এত সাহস কেমনে হয়েছে আমার জামাইয়ের গলা ধইরা আছো? মৃদুলের নাক লাল হয়ে গেছে রাগে। সে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। রাগী মেজাজ নিয়ে দুইবার হাত দিয়ে চুল ঠিক করতে করতে বলল, আপনার জামাই আমারে ভেতর ঢুকতে দেয় না। তুমি মেহমান মানুষ, আলোক ঘরে থাকবা, এখানে কি দরকার? এই নিয়ম কবে করেছেন আপনারে? আগের বার যখন ছিলাম তখন তো ঠিকই ঢুকতে দিতেন। এখন আর ঢুইকা যাইব না। এইটা অন্দরমহল, বাড়ির বউ ছেড়িদের জায়গা। সত্যি কইরা কন তো, বাড়ির ভিতরে কি চলে? খলিলের মেজাজ বিগড়ে যাচ্ছে। ইচ্ছে হচ্ছে অসভ্য ছেলেটার কানের নিচে কয়টা দিয়ে দিতে। তিনি কটাক্ষ করে মৃদুলকে বললেন, নিজের বাড়ি রাইখা এইখানে পইরা রইছ কেন? মাইনছেরা অন্ন নষ্ট করতেছ, নিজের বাড়িতে যাও। অপমানে মৃদুল বাকহীন হয়ে পড়ে। সে ক্ষণকাল কথা বলতে পারে না। তার আপন ফুপা এমন কথা বলল। পর মুহূর্তে পর সে জ্বলে উঠে বলল, আপনার বাড়ির উপর থুতু মারি। আমি ব্যাটা মিয়া বংশের ছেলা, 100 বিঘার মালিক আমি একাই। আপনার অন্যের ঠেকা পড়ে নাই আমার। আমার বাড়ির কামলাই আছে 10-12 জন। আমি কালই চইলা যাইমু বাড়ি। মৃদুলের আর এক মুহূর্তেও এখানে দাঁড়াতে ইচ্ছে করছে না। সে ঘুরে দাঁড়ায়। কাছেই একটা বিরাট পাতিল ছিল। কোনো কাজ হয়তো বের করা হয়েছে। সে পাতিলে জোরে লাথি মেরে হনহন করে চলে যায়। পূর্ণা তার বোনের খবর নিয়ে দিতে বলেছে বলেই সে বারবার অন্দরমহলে ঢোকার চেষ্টা করেছে। নয়তো মৃদুলকে কেউ একবার কোনো ব্যাপারে না করলে সে দ্বিতীয়বারের মতো সেখানে ফিরেও তাকায় না। পদ্মজার কথার জবাব দিলেন না ফরিনা। তিনি পদ্মজার পাশে গিয়ে বসলেন। পিছনে রিনু আসে, হাতে খাবারের প্লেট। 3 বার ফরিনাই খাইয়ে দিয়েছে। যত্ন নিচ্ছে পদ্মজার। মায়ের চেয়ে কোনো অংশে কম করেন না। তবুও এই মানুষটার কোনো কারণে সেদিন তার চিৎকার শুনেও বাঁচাতে যায়নি। ফরিনা প্লেট হাতে নিয়েই পদ্মজা বলল, আমি এখন মোটামুটি ভালোই আছি আম্মা, আমি খেয়ে নিতে পারবো, হাঁটতেও পারি। পদ্মজার এক কথাই খাবারের প্লেট পদ্মজার হাতে তুলে দিলেন ফরিনা, আর রিনুকে চলে যেতে বললেন। পদ্মজা চুপচাপ খেয়ে নেয়। তার খেতে ইচ্ছে করে না একদমই, কিন্তু সামনের যুদ্ধটার জন্য তার খেতেই হবে। তাকে সুস্থ থাকতে হবে। সুস্থতা ছাড়া যুদ্ধে সফল হওয়া সম্ভব নয়। যতক্ষণ পদ্মজা খেলো ততক্ষণ ফরিনা পাশে বসে থাকলেন। খাওয়া শেষ হওয়ার পর পদ্মজা ফরিনাকে বলল, আব্বাকে খুব ভয় পান আম্মা? ফরিনা স্বাভাবিকভাবেই জবাব দিলেন, সব বউরাই স্বামীরে ডরায়। না, আপনি একটু বেশি ভয় পান, জমের মতো। কবিরাজের দেওয়া ঔষধটি খাও এখন। আপনি কথা এড়াচ্ছেন আম্মা। আচ্ছা, ঔষধ দেন আগে। ফরিনা আলমারি খুলে ঔষধ বের করেন। তারপর এগিয়ে দিলেন পদ্মজার কাছে। পদ্মজা ঔষধ খেয়ে বলল, কবিরাজ আনার অনুমতি ওরা দিয়েছিল ভেবে আমি আবার অবাক হয়েছি আম্মা। ওরা কেন চায় আমি সুস্থ থাকি? ফরিনা কিছু বললেন না। পদ্মজা ফরিনার মুখের দিকে চেয়ে থাকে। মানুষটার আয়ু কি শেষের পথে? কেমন যেন মৃত মৃত ছাপ মুখে। চোখ বুঝলে মনে হবে অনেক দিনের উপোস করে মারা গিয়েছেন। পদ্মজার মায়া হয় মানুষটার জন্য। কোন দুঃখে তিনি ধুকে ধুকে মরছেন। পদ্মজা বিছানা থেকে নেমে এসে ফরিনার সামনে দাঁড়ালো। বলল, আম্মা, আপনি আমাকে নিজের মেয়ে ভেবে একটা আবদার রাখবেন? তুমি তো আমার ছেড়েই, তাহলে আবদার রাখবেন? রাখবো। ফরিনার শুষ্ক চোখ, অথচ গলা ভেজা মনে হলো। পদ্মজা বলল, তাহলে আপনার সব গোপন কথা আমাকে বলুন, যা ভেবে ভেবে আপনি কষ্ট পান।
হরিণা দুই হাতে পদ্মজার দুই হাত মুঠোয় নিয়ে চুমু খান। এক ফোঁটা চোখের জল পড়ে পদ্মজার হাতে। মমতাময়ী স্পর্শ। পদ্মজার শরীরের লোম খাড়া হয়ে যায়। হরিণা বললেন, তার আগে কও, আমি সব কওয়ার পর তোমারে যা কইতে কইব তাই করবা তুমি। পদ্মজা অপলক নয়নে হরিণার চোখের দিকে তাকিয়ে থাকে। কি করতে বলবেন তিনি? যদি সে সেটা করতে না পারে, সম্ভব না হয়? পদ্মজা বলল, আপনি যা বলবেন, আমাকে তার সাথে যদি যা করতে বলাটা মানানসই হয়, যুক্তিগত হয়, আমি তাই করব আম্মা। হরিণা চোখের জল মুছল। তারপর বললেন, আমি বাবুর বাপরে দেইখা আইতাছি, তুমি শুই না থাকো। কথা শেষ করেই হরিণা দ্রুত পায়ে বেরিয়ে যান। আমি বাবুর বাপরে দেইখা আইতাছি, তুমি শুইয়া থাকো। কথা শেষ করেই হরিণা দ্রুত পায়ে বেরিয়ে যান। পদ্মজার মাঝে উত্তেজনা কাজ করছে। সে জানে না সে কি শুনতে চলেছে, তবে সেটা কোনো সাধারণ ঘটনা না বা কথা হবে না সেটা নিশ্চিত। সে ঘরে পায়চারি করতে করতে জানালার ধারে আসে। দেখতে পায় রিদওয়ানকে হাতে একটা পলিথিন নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসছে। এই জঙ্গলের মাঝেই তো আছে তালাবন্ধ রহস্যজাল, যার চাবি বোধহয় তার কাছে আছে। আলমগীরের দেয়া চাবিটাকে পদ্মজার কোনো তালাবন্ধ রহস্যজালের চাবি মনে হয়। রিদওয়ান গত দিনগুলিতে ৩-৪ বার তাকে দেখতে এসেছে, কিন্তু কিছু বলেনি। রিদওয়ানের মতিগতি বোঝা যায় না, অদ্ভুত সে। রিদওয়ানকে দেখলে পদ্মজার শরীর রাগে কাঁপে। বেশ কিছুক্ষণ পর পায়ের শব্দ আসে কানে। শব্দটা শুনে মনে হচ্ছে পুরুষের পায়ের শব্দ। পদ্মজা দ্রুত এসে বিছানার এক কোণে বসে। যে কোনো ছুরি রাখা আছে। ঘরে প্রবেশ করে রিদওয়ান পদ্মজাকে দেখেই লম্বা করে হেসে বলল, তারপর বলো, কেমন আছো? পদ্মজার থেকে জবাব না পেয়ে রিদওয়ান আবার প্রশ্ন করলো, সুস্থ আছো তো? পদ্মজা সাড়া দিল না। রিদওয়ান চেয়ার টেনে বসলো। বলল, তোমাকে এত চুপচাপ দেখে অবাক হচ্ছি। কি পরিকল্পনা করছো বলো তো? পদ্মজা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকালো। বলল, কাপুরুষ বোধহয় আপনার মতোই মানুষেরকে বলা হয়। রিদওয়ান ঠোঁটে হাসি মিলিয়ে যায়। চোয়াল শক্ত হয়ে আসে। তারপর হুট করেই হেসে দিল। বলল, কাপুরুষের কি করেছি? স্বামীর অবর্তমানে তার স্ত্রীর গায়ে হাত তুলেছেন। আবার সেই স্ত্রী অসুস্থ ছিল। এমন তো কাপুরুষেরাই করে। এত কথা না বলে চুপচাপ যা বলি শোনো। আমির আমাদের ব্যাপারে অনেক নাক গলিয়েছে, অনেক সমস্যা করেছে, তবুও আমরা আমিরকে এক শর্তে ফিরিয়ে দেব, যদি তুমি সেই শর্ত মানো। কি শর্ত? তুমি আমিরকে নিয়ে ঢাকা চলে যাবে, কখনো অলন্দপুরে ফিরবে না। যদি না মানি? অবুঝের মতো প্রশ্ন করতে বলিনি, শর্ত দিয়েছি। মানা না মানা তোমার ব্যাপার। আপনারা আমাকে ভয় পাচ্ছেন কেন? রিদওয়ান হাসল। পদ্মজা বলল, সেদিন মেরে আধমরা করেছেন, এবার একদম মেরে দিন, তাহলে আপনাদের সমস্যা শেষ। বেহুদা আমাদের মুক্তি দিয়ে ভেজাল কেন বাড়াচ্ছেন? ঢাকা ফিরে গিয়ে পুলিশ নিয়েও তো আসতে পারি। রিদওয়ান বিরক্তিতে সূচক উচ্চারণ করল। বলল, তোমাকে মারা যাবে না। আমাকে দিয়ে আপনাদের কি কাজ হবে যে মারা যাবে না? এত প্রশ্ন কেন করছো? মনে আসছে তাই। রিদওয়ান রাগে উত্তেজিত হয়ে পড়েছে। তুমি শর্তে রাজি নাকি না? আগে বলুন, কার কাজে আমি লাগবো? কার খাতিরে আমাকে মারা যাবে না? তুমি শর্তে রাজি নাকি সেটা বলো। এই যে আমার পাঞ্জাবিতে তাজা লাল দাগটা দেখেছো, এটা কিন্তু রক্তের, আর রক্তটা আমিরের। পদ্মজার চোখ দুটি জ্বলে ওঠে। এমনিতেও এই হিংস্র মানুষটার হাসি কথা তার গা জ্বালিয়ে দিচ্ছে, তার উপর তার স্বামীর রক্ত দেখাচ্ছে রিদওয়ান। পদ্মজা উঁচু গলায় প্রশ্ন করল, ওনাকে জঙ্গলেই রেখেছেন তাই না? শর্তে রাজি তুমি? না। তোমাকে তো আমি। রিদওয়ান রেগে তেড়ে আসে। পদ্মজার পাশের টেবিল থেকে ঔষধের কাঁচের বোতলটা নিয়ে রিদওয়ান মাথায় আঘাত করে। রিদওয়ান আকস্মিক আক্রমণে বিছানায় পড়ে যায়। পদ্মজা দ্রুততার সাথে ছুরি হাতে নেয়। রিদওয়ান বিছানার পড়ার 2 সেকেন্ডের মধ্যে তার পিঠে ছুরি দিয়ে হেঁচকা টান মারে। রিদওয়ান আর্তনাদ করে উঠল। পাঞ্জাবি ছিঁড়ে ছুরির আঘাত শরীরের মাংস অবধি চলে গিয়েছে। সুযোগ পদ্মজার হাতের মুঠোয়, সে এই সুযোগ হারাবে না। একদিন সে এদের মানুষ ভেবে এসেছে, অথচ এরা মানুষরূপী শয়তান, আর শয়তানকে বুঝে সুঝে নয়, ইচ্ছামতো আঘাত করা উচিত। পদ্মজা দ্রুত কাঠের চেয়ার তুলে নেয় হাতে। শরীরের সব শক্তি দিয়ে বাড়ি মারে রিদওয়ানের মাথায়। রিদওয়ানের কানের পাশ দিয়ে রক্তের ধারা নামে। নিস্তেজ হয়ে পড়ে তার শরীর। পদ্মজা হিংস্র বাঘিনীর মতো হাঁপাতে থাকে। মিনিট 2 পর
শাড়ির আঁচল মেঝে থেকে তুলে বুকের জড়িয়ে নেয়। হুট করেই যেন শান্ত সমুদ্র গর্জন তোলে, লণ্ডভণ্ড করে দিয়েছে চারপাশ। এই পর্যন্তই ছিল আমি পদ্মজা পর্ব 60। পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।